গল্পের নাম নন্দনগড় রহস্য। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পঙ্কজ বাঙালি আর হনুমান সিং বিহারি। ম্যাট্রিক পাশ করে দুজনে পাটনার কলেজে ভর্তি হয়েছিল। একই হোস্টেলে একই ঘরে জায়গা পেয়েছিল। পঙ্কজ পড়তে এসেছিল হাজিপুর থেকে, আর হনুমন্ত এসেছিল নন্দনপুর নামে এক গ্রাম থেকে। এক ঘরে থাকার ফলে দুজনের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছিল। পঙ্কজ হনুমানকে হনু বলে ডাকত, আর হনু পঙ্কজকে বলতো পাংখা। পঙ্কজের চেহারা সাধারণ বাঙালি ছেলের মতন, লম্বা একহারা শরীর, চোখে মুখে বুদ্ধির ছাপ। সে লেখাপড়ায় ভালো, আবার খেলাধুলাতেও ওস্তাদ। হনুমন্তের চেহারা রাজপুত্রের মতো, টকটকে রং, মুখশ্রীর কোনো তুলনা নেই। লেখাপড়ায় একটু নরম, কিন্তু হকি, ফুটবল, ক্রিকেট সব খেলাতেই আছে। কলেজের হোস্টেলে বছরখানেক কাটাবার পর গ্রীষ্মের ছুটি এসে পড়ল। পঙ্কজ হনুমানকে জিজ্ঞেস করলো, হনু, গরমের ছুটিতে গায়ে গিয়ে কী করবি? হনু একটু লজ্জিতভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, কী আর করবো, খাবো, ঘুমাবো, কাবাডি খেলবো। পঙ্কজ তার মুখের ভাব লক্ষ্য করেছিল, তার পাশে গিয়ে বসে বলল, আর কি করবি? আর কিছু না পাংখা, তুইও আমার সঙ্গে গায়ে চল না, দুজনে পাহাড়ে জঙ্গলে বেড়াবো, পাখি শিকার করব। পাখি শিকার করবি কী দিয়ে, লাঠি দিয়ে? না না, আমার বাবার বন্দুক আছে, দোনলা বন্দুক। তাই নাকি? আচ্ছা, তাহলে যাব, কিন্তু তুই গায়ে গিয়ে আর কী করবি? হনু হেসে ফেলল, বাবা আমার বিয়ের সম্বন্ধ করেছেন, এই ছুটির মধ্যেই বিয়ে হবার কথা। হ্যাঁ, বলিস কি, এরই মধ্যে বিয়ে? তোর বয়স কত? 18। আমার মোটেই ইচ্ছে নেই, কিন্তু কী করবো বল, আমাদের বংশের যে এই রেওয়াজ। যে সময়ের কাহিনী, তখনও ভারতবর্ষ ইংরেজের রাজ্য শেষ হয়নি, স্বাধীনতার হাওয়া আমাদের গায়ে লাগেনি। পঙ্কজ বলল, বউকে দেখেছিস? দূর, বিয়ের আগে কি বউকে দেখতে আছে? ভিন গায়ের মেয়ে, শুনেছি লেখাপড়া জানে না, খাজা মুখ্যু। তুই চল না ভাই, তুই যদি বাবাকে বলিস আমার ইচ্ছে নেই, বাবা নিশ্চয়ই তোর কথা শুনবেন। আচ্ছা, যাব। পঙ্কজ নিজের বাড়িতে চিঠি লিখে দিল। তারপর ছুটি আরম্ভ হলে দুই বন্ধু নন্দনপুর গ্রামে চলল। পাটনা থেকে গয়া লাইনে মাইল 25 গেলে ছোট্ট একটি স্টেশন পড়ে। এইখানে ট্রেন থেকে নামতে হয়। তারপর 5 মাইল গরুর গাড়ির রাস্তা। হনুমন্তের বাবা গরুর গাড়ি পাঠিয়েছিলেন। গরুর গাড়ির পুরনো গাড়োয়ান ছেদিরাম গোয়ালা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। আরও কয়েকজন যাত্রী উপস্থিত ছিল। পঙ্কজ আর হনুমান যে কামরা থেকে নামল, সেই কামরাতেই একটি পরিবার উঠল, স্বামী স্ত্রী এবং একটি 10-11 বছরের ফুটফুটে মেয়ে। হনুমান তাদের চেনে না, সে তাদের পানে এক নজর তাকালো। তারা কামরায় গিয়ে বসলো, গাড়ি ছেড়ে দিল। ছেদিরাম চোখ মোটকে বলল, হনুমন্ত ভাইয়া, কেমন দেখলে দুলহান? হনুমন্ত অবাক হয়ে বলল, দুলহান? বউ কোথায়? ছেদিরাম বলল, বাহ, দেখলে না, শ্যামনন্দন সিং আর তার স্ত্রী আর মেয়ে রামদুলারিকে নিয়ে গয়ায় পুজো দিতে গেল। ওই মেয়েটা তোমার হবু বউ। হনুমান নাক সিটকে বলল, ওই ফুচকে মেয়েটা? রাম রাম। পঙ্কজ হেসে বলল, দেখতে কিন্তু ভারী সুন্দর, তোর সঙ্গে খুব মানাবে। ধুৎ, ওইটুকু বেড়াল ছাড়ার মতো একটা মেয়ে, আমি বিয়েই করব না। হনুমান মুখ গোমটা করে গরু গাড়িতে উঠে পড়ল। পঙ্কজ আর কিছু বলল না, গাড়িতে উঠল। মালপত্র তুলে নিয়ে ছেদিরাম গাড়ি ছেড়ে দিল। পাথুরে রাস্তা, চারিদিকে দৃশ্য পাথুরে, উঁচু নিচু ঢেউ খেলানো জমি, সামনে দূরে ছোট ছোট লম্বাটে ধরনের পাহাড় কুমিরের মতো পড়ে আছে। তাদের ফাঁকে ফাঁকে চাষের জমি, গাছপালা গ্রীষ্মের তাপে শুকিয়ে গেছে। ঘণ্টা দেড়েক পরে তারা গ্রামে এসে পৌঁছল। বেশ বর্ধিষ্ণু গ্রাম, প্রায় 250 ঘর মানুষের বাস, বেশিরভাগই ভূঁইয়া রাজপুত। তাছাড়া 2-4 ঘর কামার, কুমোর, ময়রা, গয়লা, ছুতোর নাপিতও আছে। গ্রামটি ভারী শ্রীমন্ত। একটি প্রকাণ্ড দিঘিকে ঘিরে লোকালয় গড়ে উঠেছে। কতদিনের পুরনো দিঘি কেউ তা বলতে পারে না। 4টি পাড়ে পাথর বাঁধানো ঘাট, মাঝখানে কাকচক্ষু জল টলমল করছে। অতি বড় অনাবৃষ্টির বছরেও দিঘির জল শুকোয় না। হনুমন্দের বাড়িটা দিঘির পশ্চিম দিকের ঘাটের ঠিক সামনে। সেখানে গড়নের দোতলা বাড়ি, ছোট ছোট জানলা, মোটা মোটা কপাটের উপর দরজার গুল বসানো, লোহার গুল বসানো, যেন ছোটোখাটো একটা দুর্গ। গরুর গাড়ি গিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই হনুমন্তের বাবা রঘুবীর সিং বেরিয়ে এলেন। হনুমন্তের চেহারা যদি হয় রাজপুত্রের মতো, রঘুবীর সিংয়ের চেহারা ঠিক রাজার মতন। বছর 45 বয়স, প্রসন্ন মুখ। তিনি এসে দাঁড়ালে
হনুমান পঙ্কজের পরিচয় দিল। তিনি হাসি মুখে বললেন, এসো বাবা। গরুর গাড়ির হটরানিতে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। দুজনের কাঁধে দুহাত রেখে তিনি তাদের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। হনুমন্ত মায়ের সঙ্গে দেখা করতে দোতলায় চলে গেল। নিচে তলার একটি ঘরে পঙ্কজকে নিয়ে রঘুবীর সিং বসলেন। এই ঘরে তোমরা দুই বন্ধু থাকবে। ঘরে পাশাপাশি দুটি খাট পাতা, একটা চৌকির উপর খুঞ্চি পোষ ঢাকা খাবারের স্তূপ। কিছুক্ষণ পরে হনুমন্ত ফিরে এলো। দুজনে খেতে বসল। নানা রকমের খাবার, কচুরি, সিঙ্গারা, বালুশাহী, গোলাপজামুন, মতিচুর। দুজনে পেট ভরে খেলো। খাওয়া শেষ হলো। হনুমন্ত বলল, চল পাংখা, তোকে আমাদের গ্রাম দেখিয়ে আনি। তখন বেলা 11টা বেজে গেছে। মাথার উপরে কড়া রোদ্দুর, কিন্তু রোদ্দুর রোদের গায়ে লাগে না। দুই বন্ধু গ্রামের রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেড়ালো। মাঠ কোঠা একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেল মেয়েদি গলার কান্নার আওয়াজ। হনুমান দাঁড়িয়ে পড়ল। বাড়ির সামনে কেউ নেই। একটা বুড়ো লোক লাঠি ধরে রাস্তা দিয়ে আসছিল। হনুমান তাকে জিজ্ঞেস করলো, মাহাতো, ফেকুরামের বাড়িতে কান্নাকাটি কিসে? মাহাতো চিবিয়ে চিবিয়ে বলল, ফেকুরাম পরশু সকালে পাটনা গিয়েছিল। কাল রাত্রিরে ফিরে আসবার কথা ছিল, কিন্তু ফেরেনি। আর সকালে তার বউ বমবম দাস বাবাজির কাছে গিয়েছিল। বাবা ইশারায় জানিয়েছেন যে ফেকুরাম মরে গেছে। হনুমন্ত কী বলবে ভেবেই পেল না। বুড়ো মাহাতো নিজে থেকেই বলেছিল, ফেকু হঠাৎ বড়লোক হয়েছিল। 2 বছরে 10 বিঘে জমি কিনেছিল। বউকে সোনার গহনা দিয়েছিল। অত সুখ কি সহ্য হয়? বুড়ো লাঠি ঠুকঠুক করে চলে গেল। দুই বন্ধু আবার চলতে শুরু করলো। যেতে যেতে পঙ্কজ জিজ্ঞেস করলো, বমবম দাস বাবাজি কে রে? হনুমান বলল, একজন সাধু, গ্রামের কিনারায় থাকেন। মৌনী সাধু, কারুর সঙ্গে কথা বলেন না, কেবল মাঝে মাঝে বম বম করেন। চল তোকে দেখাবো। সাধুদের ওপর পঙ্কজের বিশেষ ভক্তি ছিল না। সে একটু ঠাট্টা স্বরে বলল, সাধু বাবা বুঝি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন? হনুমান বলল, দূর, সেরকম কোনো সাধু নয়। কারুর সঙ্গে কথাই বলেন না, জপ তপ নিয়ে থাকেন। তবে কেউ গুরুতর প্রশ্ন নিয়ে ওর কাছে গেলে উনি ইশারায় জানিয়ে দেন। গ্রাম পেরিয়ে কিছু দূর পূব দিকে গেলে একটা আম বাগান পড়ে। সেই আম বাগানে প্রকাণ্ড আম গাছের তলায় একটা চালাঘর। ঘরের সামনে একগাদা ছাইয়ের ওপর ধুনি জ্বলছে। ধুনির সামনে বসে আছেন বমবম দাস বাবাজি। বয়স আন্দাজ 50। বেশি দাড়ি গোঁফ নেই। মাথার কাঁচা পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। কপালে ভস্য টিকা। বমবম দাস বাবাজির মুখের ভাব শান্ত, চোখে স্বচ্ছ সহজ দৃষ্টি। হনুমান গিয়ে প্রণাম করল। পঙ্কজও হাত জোর করে মাথা নোয়াল। বাবা হাসি হাসি মুখে দুজনের পানে চাইলেন। হনুমান বলল, আজ গরমের ছুটিতে বাড়ি এসছি বাবা। এ আমার কলেজের বন্ধু। বাবা, ফেকুরাম নাপিত কি মরে গিয়েছে? বাবার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি স্থির হয়ে বসে রইলেন, উত্তর দিলেন না। পঙ্কজ হঠাৎ প্রশ্ন করল, সামনের পরীক্ষায় আমরা পাশ করতে পারবো কি? বাবার মুখ আবার প্রফুল্ল হল। এবারও তিনি কোনো উত্তর দিলেন না, কেবল চোখ উঁচু করে উঁচু দিকে চাইলেন। এই সময় একটা আশ্চর্য রকমের ব্যাপার ঘটল। বাগানের গাছে 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 আম ফলেছিল। চারিদিকে পাকা ফলের গন্ধে ভরভর করছিল। হঠাৎ দমকা হাওয়ায় সেই গাছের ডালপালা নাড়িয়ে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে দুটি রং ধরা সোনালি আম গাছ থেকে খসে মাটিতে পড়ল। তারপর গড়াতে গড়াতে ধুনির পাশে এসে স্থির হল। বাবাজি আম দুটি তুলে দুই বন্ধুর হাতে দিলে কৌতুক ভরা চোখে চেয়ে হাত তুলে তাদের বিদায় দিলেন। বললেন, বাম বাম। দুজনেরই যেন ধন্দ লেগে গিয়েছিল। তারা যন্ত্রের মতো কয়েক পা গিয়ে পরস্পরের মুখে চেয়ে বুকাটে হাসি হাসল। তারপর হনুমান চাপা উত্তেজিত গলায় বলল, বুঝতে পারলি, আমরা দুজনেই পরীক্ষায় পাশ করব। এই কথা বাবা ইশারায় জানিয়ে দিলেন। পঙ্কজ বিবেচনা করে বলল, তাই হবে হয়তো। একটা বড় ভুল হয়ে গেল রে। বাবাকে জিজ্ঞেস করলে হতো, তোর বিয়ে কবে হবে? হনুমান বলল, না না, বাবাকে ওসব বাজে প্রশ্ন করলে বাবা রেগে যান। চল তোকে একটা মজার জিনিস দেখাই। কী মজার জিনিস? আমাদের রাজবাড়ি, নন্দনগড়ের রাজবাড়ি। সে আবার কি? আমার পূর্বপুরুষেরা এক সময় এই তল্লাটের রাজা ছিলেন। আজ রাত্রিরে বাবার মুখে গল্প শুনিস। আমবাগানের ওপারে খানিকটা পাথুরে মাঠ। তারপর হঠাৎ মাঠ শেষ হয়ে গিয়েছে। মাঠের কিনারে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ। তারপরেই অতল স্পর্শ খাদ। প্রায় 100 গজ চওড়া আর 150 গজ লম্বা জায়গা ধসে গিয়ে একটা বিরাট গহ্বরের সৃষ্টি করেছে। গহ্বরের চারপাশ খাড়া উঁচু শক্ত পাথর দিয়ে তৈরি, নিচে নামার কোনো রাস্তা নেই। তেঁতুল গাছটা খাদের উপর খানিকটা ঝুঁকে আছে। তাই তার একটা ডাল ধরে পঙ্কজ নিচের দিকে উঁকি মারল। 50-60 গজ নিচে খাদের অসমতল জমির উপর ঝোপঝাড় গজিয়েছে। এখানে ওখানে চাপ চাপ পাথরের ঢিবি পড়ে আছে।
তার মধ্যে দূরের একটা ঢিবি বেশ উঁচু, এখান থেকে কেউ যদি নিচে পড়ে যায় তার নির্ঘাত মৃত্যু। পঙ্কজ বলল, কই রাজবাড়ি কোথায়? হনুমান বড় ঢিবির দিকে আঙুল দেখিয়ে বলল, ওইখানে রাজবাড়ি ছিল, এখন মাটি চাপা পড়ে গিয়েছে। ছেলেবেলায় গল্প শুনেছি অনেক বছর আগে এখানে ভীষণ ভূমিকম্প হয়েছিল, রাজবাড়ি শুদ্ধ সমস্ত দুর্গ মাটির নিচে তলিয়ে গিয়েছিল। আমার সব কথা ভালো মনে নেই, তুই যদি শুনতে চাস রাত্রিরে পিতাজিকে জিজ্ঞেস করিস, পিতাজি জানেন। আমাদের পূর্বপুরুষ নাকি পুঁথি লিখে গিয়েছিলেন, সেই তালপাতার পুঁথি আমাদের বংশে এখনও আছে। দুজনে বাড়ি ফিরে এলো, দিঘিতে স্নান করে খেতে বসলো। দোতলায় খাবার ঘর, রঘুবীর সিং দুজনকে দুপাশে নিয়ে খেতে বসলেন। হনুমন্তের মা পরিবেশন করলেন। মোটাসোটা ফর্সা মানুষটি, হাসি ভরা মুখে প্রকাণ্ড মুক্ত নথ। খেতে খেতে হনুমন্ত জিজ্ঞেস করলো, বাবুজি, ফেকুরাম নাপিত কি সত্যিই মরে গেছে? রঘুবীর বললে, কিছু বোঝা যাচ্ছে না, কিছুদিন থেকে ফেকুরামের চালচলন বদলে গিয়েছিল। আগে ফেকু গায়ের লোকের চুট কেটে দাড়ি কামিয়ে 2-4 পয়সা পেত, তাতেই কষ্টে সৃষ্টে পেট চালাতো। তারপর হঠাৎ সে পাটনায় যেতে আরম্ভ করল। যেদিন যায় তার 2 দিন পরে ফিরে আসে। দেখতে দেখতে তার অবস্থা ফিরে গেল। গা শুদ্ধ লোকের চোখ টাটালো, কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারল না ফেকু কোথা থেকে টাকা নিয়ে আসে। আমার বিশ্বাস ফেকু পাটনায় কোনো চোর ডাকাতের দলে মিশেছিল। শেষ পর্যন্ত অধর্মের ফল ফলল। ফেকু হয়তো পুলিশের হাতেই ধরা পড়েছে, কিংবা ডাকাতের দল তাকে খুন করেছে, কিছুই বলা যায় না। তবে মৌনি বাবা নাকি বা জানিয়েছেন ফেকু আর বেঁচে নেই, তাই হয়তো হবে। বাবার কথা কখনো মিথ্যে হয় না। 2-4 দিনের মধ্যেই পাকাপাকি খবর জানা যাবে। আর কোনো কথা হলো না। পঙ্কজ বলল, রাজবাড়ির গহ্বর দেখে এসছি, রাত্রিরে আপনার কাছে গল্প শুনব। রঘুবীর খুশি হয়ে বললেন, বেশ বেশ, সন্ধ্যের পর চৌতলায় বসা যাবে। দুপুরবেলাটা 2 বন্ধু নিজের নিজের খাটে শুয়ে কাটালো। তারপর উঠে খানিকক্ষণ দাবা খেললো। সূর্যাস্ত হতে বেশি দেরি নেই দেখে পঙ্কজ বলল, হনু, চল বেরিয়ে আসি, দুপুরের খাওয়া এখনও হজম হয়নি। হনুমান বলল, চল, কিন্তু কোন দিকে যাবি? রাজবাড়ির দিকে। রাজবাড়ির গর্ত তো দেখলি, আর কি দেখবি? আবার দেখব, জায়গাটা বড় ভালো লেগেছে। দুজনে বেরোলো। রাজবাড়ির খাদের কাছে গিয়ে তেঁতুল তলায় বসল। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু ঝাঁকড়া তেঁতুল গাছের তলায় অন্ধকার। নিচে গহ্বরের তল পর্যন্ত দেখা যায় না, কালো জলের মতন অন্ধকার ভরে ভরে উঠেছে। মনে হয় সূর্যাস্ত হলে গহ্বরটা খানায় খানায় কালো জলে ভরে উঠবে। পঙ্কজ সেই দিকে তাকিয়ে তাকিয়ে কেমন যেন আচ্ছন্ন হয়ে পড়ল। কি ভাবছিস? ভাবছি কতকাল আগে এখানে একজন মানুষ বাস করত। সন্ধে হলো, চারিদিকে আলো জ্বলে উঠত। রাজবাড়ির মেয়ে পুরুষ নানা কাজে ঘুরে বেড়াতো। কেমন ছিল তাদের জীবন? তারা কি ভাবত, কি কাজ করত? যেদিন ভূমিকম্প হয় সেদিন তারা কে কী করছিল? পঙ্কজ আপন মনে বলে চলল। এলোমেলো কল্পনার খেলা। সেই ইতিহাসের ছাত্র, অতীতের কথা ভাবতে তার ভালো লাগে। আহা, মুখ অতীত যদি কথা কইতে পারত। কথা কও, কথা কও, অনাদি অতীত। কিছুক্ষণ তার গল্প কথা শুনবার পর হনুমান হাসতে হাসতে উঠে দাঁড়ালো, তার হাত ধরে টেনে তুলল। বলল, নে ওঠ, এবার বাড়ি যাই। 500 বছর আগে যারা মরে গেছে তাদের কথা ভেবে কী হবে রে? পঙ্কজ বলল, তুই একটা আস্ত হনু। বাড়ি ফিরে গিয়ে তারা দেখল ভাঙের শরবত তৈরি হয়েছে। দই, মিছরি, গোলমরিচ, শশার বিচি দিয়ে অপূর্ব ঠান্ডাই শরবত। গ্রীষ্মকালে এতে শরীর ঠান্ডা থাকে, রাত্রিতে ভালো ঘুম হয়। হনুমন্ত বড় এক ঘটি ঠান্ডায় নিজের ঘরে নিয়ে এসে বলল, আয় আয়। দুজনে বসে বসে ঘটি শেষ করলো। চাকরেরা ঘরে ঘরে কেরোসিন লণ্ঠন রেখে গেছে, ধূপ ধুনো দিচ্ছে। দোতলা ঠাকুর ঘরে ঠাকুরের শীতল ভোগ হচ্ছে। শাঁখ, ঘুড়ি, ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে। পঙ্কজের মনে হলো সে কতকাল আগে ভারতবর্ষে ফিরে গিয়েছে। চাকর এসে জানালো মালিক চৌতলায় তলব করেছেন। দুজনে উঠে বাইরে গেল। বাড়ির সামনে শান বাঁধানো গোল চত্বর, তার উপর জাজিম পাতা। 2টি মোটা তাকিয়ার মাঝখানে রঘুবীর সিং বসেছেন। হাতে গড়গড়ার নল, বয়ার তামাকের রংপুরি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। রঘুবীর সিংয়ের গায়ে মিহি মলমলের আংরাখা, কানে কুণ্ডল, গলায় হার। তাকে সেকালে রাজার মতো দেখাচ্ছে। আকাশে চাঁদ আছে, বেশ গোলগাল চাঁদ। তারই আলোয় পঙ্কজ আর হনুমান রঘুবীর সিংয়ের সামনে গিয়ে বসল। রঘুবীরও ঠান্ডায় খেয়েছিলেন, তার মন প্রফুল্ল, মুখে প্রসন্ন হাসি। তিনি বললেন, আমি হনুমন্তের বিয়ে ঠিক করেছি। পাশের গায়ের শ্যামনন্দন বাড়ি গৃহস্থ, তারই মেয়ে। শ্রাবণ মাসে বিয়ে দেবো। পঙ্কজ, তোমাকে কিন্তু আসতে হবে। পঙ্কজ চকিত হনুমন্তের দিকে একবার চেয়ে দেখল, সেই হাড় হেট করে বসে আছে। পঙ্কজও ঘাড় হেট করে দ্বিধা করে বলল, আচ্ছা ঠিক আছে। রঘুবীর তার দ্বিধা লক্ষ্য করলেন না, বললেন, তুমি নন্দনগড়ের গল্প শুনতে চাইছিলে না? তাহলে বলি শোনো।
কয়েকবার গড়গড়ায় নড়ে টান দিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, আজ থেকে আন্দাজ 500 বছর আগে এখানে নন্দনগড় নামে একটি রাজ্য ছিল। ছোট রাজ্য, আজকাল একটা জেলার আয়তন যতখানি ততখানি জায়গা নিয়েই রাজ্য। আশেপাশে এমনি ছোট ছোট রাজ্য আরও আছে। তখন মোগলরা ভারতবর্ষে ঢুকেছে। মোগল পাঠানে মারামারি কাটাকাটি আরম্ভ হয়ে গেছে। চারিদিকে বিশৃঙ্খলা। তারই মধ্যে ছোট ছোট হিন্দু রাজ্যগুলি কোনো মতে টিকে আছে। যারা নন্দনগড় রাজ্য স্থাপন করেছিলেন তারা ছিলেন রাজপুত, ক্ষত্রিয়। কোনো শরণার্থীর যুগে রাজস্থান থেকে বেরিয়ে পূর্ব দিকে এসে তারাই পার্বত্য এলাকায় রাজ্য স্থাপন করেছিলেন। রাজ্যের মাঝখানে পাথর দিয়ে দুর্গ রচনা করেছিলেন। এই দুর্গই ছিল একাধারে তাদের রাজপুরী এবং রাজধানী। রাজস্থান ছেড়ে আসার পরও রাজপুতরা নিজেদের সাবেক রীতিনীতি আচার ব্যবহার কিন্তু ছাড়েননি। শরৎকালে হরিণ বরাহ মারবার জন্য শিকারে বেরোতেন। 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো। মাঝে মাঝে পড়শি রাজার সঙ্গে যুদ্ধও বেঁধে যেত। ছেলে মেয়ের বিয়ে হতো জাতের মধ্যে, এক রাজার ছেলের সঙ্গে অন্য রাজার মেয়ের বিয়ে। এমনিভাবে কত শতাব্দী কেটে গেল তার ঠিক নেই। তারপর হঠাৎ একদিন একটা এমন দিন এলো যেটা নন্দনগড় রাজ্যের শেষ দিন। হঠাৎ ভাগ্য বিপর্যয় হলো, এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। সে সময় যিনি নন্দনগড়ের রাজা ছিলেন তার নাম ছিল বলবন্ত সিং। আমার পূর্বপুরুষ যশবন্ত সিং ছিলেন রাজার ছোট ভাই। রাজপরিবারের 80 জন স্ত্রী পুরুষ একসঙ্গে দুর্গে বাস করতেন। রাজা বলবন্ত সিংয়ের বড় ছেলে যুবরাজ কুমার সিংয়ের বিয়ে ঠিক হয়েছে পাশের একটি রাজ্যের রাজকন্যার সঙ্গে। 1 মাস ধরে রাজ্যে হই হই আমোদ আহ্লাদ উৎসব চলল। তারপর যুবরাজ লোক লস্কর নিয়ে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন। 7 দিন পরে যুবরাজ বিয়ে করে ফিরলেন, সঙ্গে চতুর্দোলায় বউ, অপরূপ সুন্দরী বউ যেন লক্ষ্মী প্রতিমা। আবার রাজ্যে উৎসব শুরু হলো। 2 সপ্তাহ ধরে হইচই চলবার পর উৎসব যখন ঝিমিয়ে এসেছে, দূরের জ্ঞাতিগোষ্ঠীরা একে একে বিদায় নিচ্ছে, সেই সময় আমার পূর্বপুরুষ যশবন্ত সিংয়ের খেয়াল হলো তিনি শিকারে যাবেন। 2 মাস ধরে ভোজ চলেছে, ছাগল ভেড়া সব শেষ হয়ে গেছে। জঙ্গল থেকে হরিণ বেড়ে আনতে হবে। 20 জন সঙ্গী নিয়ে যশবন্ত সিং বেরোলেন, হাতে বল্লম, কাঁধে ধনুক। পূব দিকের পাহাড় পার হলেই প্রকাণ্ড জঙ্গল, সেখানে হরিণ তো আছেই, বাঘ ভাল্লুকও মাঝে মাঝে দেখা যায়। ওদের ইচ্ছে ছিল 2 দিন ধরে জঙ্গলে শিকার খেলবেন, তারপর দ্বিতীয় দিন সন্ধেবেলা শিকার নিয়ে ফিরে আসবেন। তখন হেমন্তকাল, গাছে সবুজ পাতা, মাটিতে সবুজ ঘাস। প্রথম দিন তারা খুব শিকার খেললেন, কয়েকটা হরিণ মারলেন, কয়েকটা ময়ূরও মারলেন। রাত্রি হলে হরিণ আর ময়ূরের মাংস শিক কাবাব করে খেলেন। তারপর কচি ঘাসের বিছানায় শুয়ে পরম আরামে ঘুমিয়ে পড়লেন। দুপুর রাত্রে হঠাৎ তাদের ঘুম ভেঙে গেল। তারা ধর্ম নিয়ে উঠে বসলেন। মাটি দুলছে, চারিদিকের গাছ মড়মড় শব্দে ডালপাড়া নাড়ছে। ঘোড়াগুলো ভয় পেয়ে দাপাদাপি শুরু করে দিয়েছে। মাটির তলা থেকে বিকট ঘর 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 আওয়াজ বেরোচ্ছে। প্রথমটা কেউ বুঝতেই পারছে না কি হচ্ছে। তারপর বুঝল ভূমিকম্প। সে কি ভূমিকম্প! সারা পৃথিবী যেন তোলপাড় হচ্ছে। যে দাঁড়িয়ে উঠছে সে আবার আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, যে শুয়ে আছে সে গড়াগড়ি খাচ্ছে। এমন ভয়ঙ্কর ভূমিকম্প এই তলঘাটে কখনো হয়নি। অনেকক্ষণ এইভাবে চলবার পর আস্তে আস্তে ভূমিকম্পের বেগ ক্রমে এলো, মাটি স্থির হলো। যশবন্ত সিং তার সঙ্গীদের নিয়ে বসে আছেন। চারিদিকে সূচিভেদ্য অন্ধকার। রাত্রি কত তাও জানবার কোনো উপায় নেই। বনের মধ্যে প্রহরের ঘণ্টা বাজে না। সকলের মন বাড়ি ফেরার জন্য অধীর হয়েছে। না জানি সেখানে কি হচ্ছে। সকলেরই স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু এই অন্ধকারে পথ চেনে ফিরে যাওয়া তো অসম্ভব। অবশেষে রাত কাটল। পূবের আকাশে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যশবন্ত সিং তার সঙ্গীদের নিয়ে ঘোড়া ছোটালেন। জঙ্গল থেকে নন্দনগড়ের দূরত্ব যদিও 5-6 ক্রোশের বেশি নয়, তবুও মাঝখানে পাহাড়। সংকট পথে ঘুরে ফিরে সাবধানে ঘোড়া চালাতে হয়। তারা যখন পৌঁছলেন তখন বেলা দুপুর। নানা রকম আশা আশঙ্কা নিয়ে তারা ফিরেছেন, কিন্তু ফিরে এসে যা দেখলেন তাতে তাদের বুকের স্পন্দন প্রায় থেমে গেল। নন্দনগড় দুর্গ আর নেই। তার জায়গায় বিরাট একটা হ্রদ তার ঘোলা জল নিয়ে টলমল করছে। ভূমিকম্পের ফলে দুর্গ অতলে তলিয়ে গিয়েছে, আর মাটির তলা থেকে অন্তঃসলীল উঠে এসেছে গহ্বরটিকে কানায় কানায় ভরে দিতে। দুর্গ এবং দুর্গের আশেপাশে যারা ছিল তারা একজনও বেঁচে নেই। যারা চাপা পড়েনি তারা ডুবে মরেছে। সপুরি এক গড়। তখন যশবন্ত সিংয়ের বয়স 35 বছর। তার স্ত্রী ছেলে মেয়ে রাজবাড়িতে ছিল, সবাই মরেছে। যশবন্তের সঙ্গীদের অবস্থাও তাই। সবাই সর্বস্ব হারিয়েছেন। সঙ্গের যে অস্ত্রগুলো ছিল তাছাড়া দুনিয়ায় আর কিচ্ছু নেই। তারা রাজপুত এই দারুণ অবস্থাতেও কিন্তু ভেঙে পড়লেন না।
প্রথম শোকের ধাক্কা সামনে নিয়ে আবার গড়তে শুরু করলেন। এই যে বাড়িটা দেখছো, এটা তখনকার সময়ের বাড়ি, দুর্গ থেকে বেশ খানিকটা দূরে, তাই বেঁচে গিয়েছিল। বাড়িটা তখন নিম্ন শ্রেণীর অতিথিদের জন্য ব্যবহার হতো। নাচিয়ে গাইয়েরা আসতো, দূরের বণিকেরা সদা নিয়ে এসে থাকতো, মাঝে মাঝে এখানে নাচ গান মুজরোর মহফিল বসত। ভূমিকম্পে বাড়িটা বিলক্ষণ জখম হয়েছিল, কিন্তু একেবারে ভেঙে পড়েনি। যশবন্ত সিং এই বাড়ি মেরামত করিয়ে বাস করতে লাগলেন। দূর দূর থেকে লোক এনে গ্রামে বসালেন। নতুন লোকেরা মাটি কেটে নিজেদের ঘরবাড়ি তৈরি করলো। ঘরবাড়ির সঙ্গে পুকুরও হলো। গ্রামের নাম হলো নন্দনপুর। এই সেই নন্দনপুর গ্রাম। যশবন্ত সিং আর তার সঙ্গীরা আবার বিয়ে করলেন, নতুন করে সংসার পাতলেন। ধীরে ধীরে তাদের বংশধরেরা সংখ্যা বাড়তে লাগলো। যথাকালে যশবন্ত সিং স্বর্গে গেলেন। তারপর 500 বছর কেটে গেছে। আমরা যশবন্ত সিংয়ের বংশধরেরা এই গ্রামে, এই বাড়িতে এখনও বাস করছি। কিন্তু নন্দনগড় রাজ্যের গৌরব গরিমা আর ফিরে আসেনি। যশবন্ত সিং ছিলেন নন্দনগড়ের রাজার ভাই। ভূমিকম্পের পর তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করেছিলেন, কিন্তু নামেই রাজা। নন্দনগড় রাজ্যের সর্বনাশের খবর পেয়ে প্রতিবেশী রাজারা তাদের রওয়া জমি গ্রাস করেছিল। যশবন্ত সিংয়ের টাকা নেই, সৈন্য নেই, কিসের জোরে রাজ্য রক্ষা করবেন? শেষ পর্যন্ত নন্দনপুর গ্রামের চারপাশের 1000 খানেক বিঘে জমি রয়ে গিয়েছিল। এই 1000 খানেক বিঘে জমি এখন আমাদের সম্বল। আর সম্বল আমাদের বংশমর্যাদা। বংশের সাবেক চালচলন আমি বজায় রেখেছি এবং যতদিন ক্ষমতা থাকবে রাখব। রঘুবীর সিং চুপ করলেন। ইতিমধ্যে চাঁদ প্রায় মাথার উপর উঠেছে। চারিদিকের দৃশ্য যেন 500 বছর আগেকার স্বপ্ন দেখছে। একটা পাপিয়া দূরের আমবাগান থেকে বুক ফটা ডাক ডেকে উঠল, পিউ কাহা, পিউ কাহা। পঙ্কজ আস্তে আস্তে বলল, দুর্গ ধসে গিয়ে যে গহ্বর হয়েছে, আপনি বললেন তার জলে ভরে গিয়েছিল, কিন্তু এখন তো জল নেই। রঘুবীর বললেন, না, এখন জল নেই, কিন্তু আমার মনে আছে 35 বছর আগেও খাদের মধ্যে কাদা ছিল। বর্ষার সময় জল জমত, বকেরা গিয়ে ব্যাঙাচি ধরে খেত। তারপর ক্রমে কাদাও শুকিয়ে গেল। ভেবে দেখো, 500 বছর লাগলো জল শুকোতে। বোধহয় অন্তঃসলীলার নদীটা আস্তে আস্তে মরেই গেল। পঙ্কজ বলল, তাই হবে হয়তো। এখন যদি খাদে নেমে মাটি খোঁড়া যায়, তাহলে হয়তো নন্দনগড় দুর্গ খুঁজে বার করা যাবে। রঘুবীর বললেন, তা হয়তো যাবে, কিন্তু ওই অতলস্পর্শী গর্তে নামবে কে? কারুর সাহস নেই। তাছাড়া দুর্গে খুঁড়ে বার করা তো 2-4 জন লোকের কাজ নয়। দুর্গের মধ্যে অনেক সোনাদানা হিরে জহরত চাপা পড়ে আছে, কিন্তু তা বার করতে হলে 500 জন লোক দরকার। অত লোক পাবো কোথায়? তাদের মজুরি টাকাই বা আসবে কোত্থেকে? কিছুক্ষণ চুপ করে থেকে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার আমলে তো হলো না। শুনেছি সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ আছে, তারা হয়তো কোনো দিন এই কাজ করবে। পরদিন ভোরবেলা হনুমন্তের ঘুম ভেঙে দেখল পাশের খাটে পঙ্কজ নেই। তার বুঝতে বাকি রইল না পঙ্কজ কোথায় গিয়েছে। সে তাড়াতাড়ি উঠে মুখে চোখে জল দিয়ে খাদের পানে ছুটল। তেঁতুল গাছের তলায় পঙ্কজ বসে আছে, তার দৃষ্টি নিচে খাদের দিকে। হনুমান তার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু পঙ্কজ জানতেও পারল না। হনুমান তখন বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পঙ্কজ তার দিকে ফিরে বলল, হনু, মাথায় একটা মতলব এসেছে। হনু সন্দিগ্ধভাবে তাকাতে তাকাতে তার পাশে বসল। কী মতলব? আমি খাদে নামবো, খুঁজে দেখব দুর্গের মধ্যে সেদোবার কোনো রাস্তা আছে কিনা। হনু ছানা বড়ার মতো চোখ করে বলল, তুই একটু বদ্ধ পাগল। খাদে নামবি কী করে? লাভ মেরে? কোথাও নামবার রাস্তাই নেই। পঙ্কজ বলল, রাস্তা আছে। এই তেঁতুল গাছে দড়ি বেঁধে ঝুলিয়ে দেবো, দড়ি ধরে নামবো। আমি খুব সহজে দড়ি বেয়ে ওঠানামা করতে পারি। ওসব চলবে না, ওঠ, বাড়ি যাই। দুই বন্ধুতে তর্ক বেঁধে গেল। হনুও যেতে দেবে না, পঙ্কজও নাছরবান্দা। শেষ পর্যন্ত হনু বলল, তুই যদি নামিস আমিও নামবো, তোকে একলা নামতে দেবো না। পঙ্কজ বলল, তা কী করে হবে? তুই ওপরে থেকে দড়ি পাহারা দিবি। মনে কর আমরা দুজনেই নিচে নেমেছি, কেউ একজন এসে দড়ি খুলে নিয়ে চলে গেল, তখন কি হবে? হনু বলল, বাবাজি যদি জানতে পারেন দুজনকেই ঘরে বন্ধ করে রাখবেন। চল, ওঠ এখন। বাড়ি ফিরতে ফিরতে হনু বলল, অত লম্বা দড়ি বা কোথায় পাওয়া যাবে? 10 হাত 20 হাত দড়ি হলে তো আর চলবে না, 50-60 হাত দড়ি চাই। পঙ্কজ বলল, তোদের গোয়াল ঘরে তো অনেক গরু আছে, গরু বাঁধা দড়ি জোড়া দিয়ে লম্বা করা যাবে না? কোনো উত্তর দিল না। তার মনেও সাড়া জেগেছে। অ্যাডভেঞ্চারের উত্তেজনা স্নায়ুতে বইতে আরম্ভ করেছে। তবু সে দ্বিধা করে বলল, খাদের দিকে অবশ্য গায়ের কেউ বড় একটা যায় না, কিন্তু যদি কোনো রকমে জানাজানি হয়ে যায়? জানাজানি হতে দেব না, চুপি চুপি কাজ করব। সমস্যার কিন্তু কোনো নিষ্পত্তি হলো না, কিন্তু বোঝা গেল হনুও রাজি। এত বড় অ্যাডভেঞ্চারের লোক কতক্ষণ সামলে থাকা যায়?
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পঙ্কজ তার বিছানায় লম্বা হয়েছে। হনুমান এসে তার পাশে বসলেন। বলল, বাবা কাল ভোরে পাটনা যাচ্ছেন। তাই নাকি? তাহলে তো লাইন ক্লিয়ার। পঙ্কজ উঠে বসলো, কিন্তু হনুমন্তের মুখ দেখে থমকে গেল। কেন রে হনু, পাটনা যাচ্ছেন কেন? হনু বিষণ্ণ গলায় বলল, বিয়ের নেমন্তন্নপত্র ছাপাবেন, গয়নাগাটি কাপড় চোপড় কিনবেন। পঙ্কজ চুপ করে রইল। অনু তখন মিনতি করে বলল, তুই একবার চেষ্টা করে দেখ না পাংখা, তোর কথা বাবা হয়তো শুনতেও পারেন। তুই নিজেই বল না কেন। ও বাবা, অত সাহস আমার নেই। মাকে বলেছিলাম, তিনি তো হেসেই উড়িয়ে দিলেন। আচ্ছা আমি বলবো। সেদিন সন্ধ্যের পর রঘুবীর সিং চাতালে বসে গড়গড়া টানছেন। পঙ্কজ তার কাছে গিয়ে বসল। আজ রঘুবীর সিংয়ের গায়ে সাধারণ সাজ পোশাক, কানে কুণ্ডল, গলায় হার নেই। তিনি হেসে বললেন, কি গল্প শুনবে নাকি? আরও অনেক গল্প আছে, মজার মজার গল্প। পঙ্কজ কাচুমাচু হয়ে বলল, আগে গল্প আরেকদিন শুনবো, যদি অনুমতি দেন। হনুমন্তের বিয়ে সম্বন্ধে একটা কথা বলি। রঘুবীর সিং বললেন, আমি কাল পাটনা যাচ্ছি বিয়ের বাজার করতে। কী বলবে বলো? বিয়ে কবে স্থির করেছেন? শ্রাবণ মাসের ত্রয়োদশী তিথিতে, আজ থেকে 1.5 মাস পরে। পঙ্কজ একটু চুপ করে থেকে বলল, হনুমন্তের এখন বিয়ে করবার ইচ্ছে নেই, ওর এখন পড়াশোনা করার ইচ্ছে। রঘুবীর বললেন, পড়াশোনা করুক না, আমি কি ওকে কলেজ থেকে ছাড়িয়ে নিচ্ছি নাকি? না, তবে ওর ইচ্ছে। দেখো বাবা, আমাদের বংশে আবহমানকাল নিয়ম চলে আসছে। ছেলের 18 বছর বয়স হলে তার বিয়ে দিতে হবে। হনুমন্তের এত ভয়টা কিসে? এত ছোট মেয়ের সঙ্গে ছেলে মানুষই আর কাকে বলে? বউ তো আর বিয়ের সঙ্গে সঙ্গে শ্বশুরের ঘর করতে আসবে না। 3-4 বছর বাপের বাড়িতে থাকবে, তারপর গহনা হবে, তখন বউ শ্বশুর বাড়ি আসবে। এর মধ্যে হনুমন্ত যত ইচ্ছে পড়ুক, বিয়ে পাশ করুক, আমি কি মানা করেছি? এরপর আর তর্ক করা চলে না। পঙ্কজ ফিরে এসে হনুমন্তকে বলল। হনুমন্ত মুখ গোছ করে রইল, তারপর বলল, আমি পালাবো, আমি বিভাগী হয়ে যাব। পরদিন সকালে রঘুবীর সিং দুজন গোমস্তা সঙ্গে নিয়ে পাটনা চলে গেলেন। হনুমন্তের মন খারাপ। পঙ্কজ তাকে নিয়ে পরামর্শ করতে বসল। হনুমন্ত বলল, আমার কিছু ভালো লাগছে না, যা করবার তুই কর, আমি সঙ্গে আছি। পরামর্শ করে স্থির হলে প্রথমে দড়ি জোগাড় করতে হবে। সেটা এমন কিছু শক্ত কাজ নয়। গোয়াল ঘরে লাগাও, গুদাম ঘরে প্রচুর সনের দড়ি আছে। আসল সমস্যা হলো, দুজনেই যদি খাদে নামে, তাহলে দড়ি আগলাবে খেয়ে। পঙ্কজ বলল, ছেদিরামকে ডলে টানলে কেমন হয়? হনুমান বলল, ও বাবা, ছেদিরাম গরুর গাড়ি চালায় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রভুভক্ত। শটান গিয়ে মাকে বলে দেবে, সব ভণ্ডুল হয়ে যাবে। সমস্যাই রয়েই গেল। যা হোক, একটা কিছু করা যাবে এই ভেবে তারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দড়ি নিয়ে বেরোলো। দুপুরের কড়া গরমে সবাই ঘরে ঘরে ঘুমোচ্ছে, কেউ তাদের গতিবিধি লক্ষ্য করল না। আমবাগান দিয়ে যাওয়ার সময় তারা মণি বাবার আস্তানার সামনে দিয়ে গেল, কিন্তু বাবাকে দেখতে পেল না। তখন তারা খাদের দিকে চলল। মাঠ পার হয়ে তেঁতুল তলায় পৌঁছে তারা দেখল মণি বাবা তেঁতুল গাছের ছায়ায় পদ্মাসনে বসে আছেন। তাদের দেখে মিটিমিটি হেসে বললেন, বাম 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 বাম। দুজনে অবাক হয়ে চেয়ে রইল। তবে কি বাবা তাদের প্ল্যান বুঝতে পেরেছেন? তারা বাবার কাছে গিয়ে বসলো, তাকে প্রণাম করে তাদের প্ল্যানের কথা বলল। শুনে বাবা কিছু বললেন না। দড়িগুলো টেনে টেনে পরীক্ষা করে দেখলেন। নতুন সনের 8-10টা দড়ি, প্রত্যেকটা 8-10 হাত লম্বা, কুয়োর দড়ির মতো মোটা আর মজবুত। বাবা প্রত্যেকটি দড়ির মাঝে 2টো করে গেরো বাঁধলেন, যাতে হাত পিছলে না যায়। তারপর দড়িগুলোকে জুড়ে জুড়ে লম্বা করলেন। 80-90 হাত লম্বা দড়ি ছিল। দড়ির একটা খুঁট তেঁতুল গাছের ডালে বেঁধে বাবা দড়ি খাদে ফেলে দিলেন। দড়ি ঝুলতে লাগলো। বাবা তখন ভ্রু তুলে 2 বন্ধুর পানে চাইবেন। হনুমান বলল, আমি আগে নামবো। পঙ্কজ বলল, না, আমি আগে নামবো। হনুমান কাতরভাবে মণি বাবার পানে তাকালো। বাবা, আপনি বলুন তো, কে আগে নামবে? ওর যদি কোনো দুর্ঘটনা হয়, আমি মুখ দেখাবো কী করে? পঙ্কজ বলল, আর তোর যদি কোনো দুর্ঘটনা হয়? বুদ্ধিটা আমিই বের করেছিলাম। দুর্ঘটনা যদি হয়, আমার ওপর দিয়েই যাওয়া উচিত। বাবা, আপনি বলুন তো, কে আগে নামবে? বাবা পঙ্কজের দিকে আঙুল দেখালেন। পঙ্কজ মহানন্দে জুতো খুলে মালকোচা বেঁধে তৈরি হলো। তার গায়ে শুধু কামিজ রইল। ইট বাঁধা দড়ি ধরে ওঠানামা করা খুব শক্ত নয়, হাত এবং পা দিয়ে দড়ি ধরা যায়। পঙ্কজ দড়ি ধরে সাবধানে খাদের মধ্যে নেমে গেল। হনুমান তেঁতুল গাছের ডাল ধরে নিচের দিকে চেয়ে রইল। বাবা প্রসন্নমুখী গাছতলায় বসে রইলেন। দড়িটা টান হয়েছিল, 4-5 মিনিট পরে আলগা হয়ে গেল। বোঝা গেল পঙ্কজ মাটিতে পা দিয়েছে। মাটিতে নেড়ে পঙ্কজ দড়ি ছেড়ে দিল। এদিক ওদিক তাকিয়ে দেখল, পাথরে এবড়ে খেবড়ে মাটির ওপর ঝোপঝাড় শুকিয়ে ডাঁটা সার হয়ে গেছে। ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে পায়ে হাঁটা রাস্তার মতন একটা দাগ দূরে উঁচু ঢিপির দিকে চলে গেছে। ওই ঢিপিটাই বোধহয় রাজবাড়ি ছিল।
একটা বিশ্রী গন্ধ পঙ্কজের নাকে আসছিল। তার উত্তেজিত মন এতক্ষণ তা লক্ষ্য করেনি। এখন পিছন দিকে তাকিয়ে সে চমকে উঠল। শুকনো ঝোপঝাড়ে তলা থেকে একটা মানুষের পা বেরিয়ে আছে। পঙ্কজ সেখান থেকে একটু দূরে সরে গিয়ে একটা পাথরের উপরে বসল। দড়িটা নড়তে আরম্ভ করেছে, তার মানে হনুমন্ত নামছে। পঙ্কজ উঁচুর দিকে চাইল, তারপর উঠে গিয়ে দড়িটা টেনে ধরল। কিছুক্ষণ পরে হনুমন্ত নেমে তার পাশে দাঁড়ালো। একটু নেচে নিয়ে বলল, কি মজা, 500 বছর পরে এখানে মানুষের পা পড়লো। তারপর নাক ছিটকে বলল, কিসের পচা গন্ধ বেরোচ্ছে রে? পঙ্কজ আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে, আমরা প্রথম নয়, আমাদের আগেও এখানে মানুষের পা পড়েছে। হনুমান কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চেয়ে রইল, তারপর ঝোপের কাছে গেল। পঙ্কজও নাকে কাপড় দিয়ে কাছে গেল। দুজনে ঝোপের শুকনো ডালপালা সরিয়ে দেখল একটা মানুষ মরে পড়ে আছে। তার গা এবং মুখের ওপর একরাশ দড়ি কুণ্ডুলি পাকিয়ে পড়েছে। মানুষটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের যতটা দেখা যাচ্ছে তাতে মনে হয় তার হাড়গোড় ভেঙে চুর হয়ে গেছে। তাল পাখানো দড়িগুলো সরিয়ে নেবার পর মৃত লোকটার মুখ দেখা গেল। হনুমান তীক্ষ্ণ নিঃশ্বাস টেনে বলল, ফেকুরাম নাপিত। কিছুক্ষণ মৃত্যুর শীতের মুখের পানে চেয়ে থেকে হনুমান শঙ্কা ভরা চোখ পঙ্কজের পানে তুলল। পঙ্কজও এক দৃষ্টি বিভৎসে মরার পানে চেয়েছিল। বলল, ওর কোমরের কাছে কি একটা চকচক করছে না? নিজের পরনে ধুতি ছাড়া আর কোনো কাপড় ছিল না, কোমরে গিট বাঁধা। হনুমান চোখ বুজে সেই দিকে হাত বাড়িয়ে মুঠিতে কিছু তুলে নিল। তারপর হাত করে দেখল এক মুঠি মোহর। দুজনে অবাক হয়ে চেয়ে রইল। তারপর দূরে সরে গিয়ে পাথরের উপর পাশাপাশি বসলো। বেশ খানিকক্ষণ বসে রইল। ব্যাপারটা যে কী হয়েছিল তা এখন অনুমান করা যায়। ফেকুরাম নাপিত ছিল ধূর্ত ধরিবাজ লোক। সে বুঝেছিল মাটি চাপা রাজবাড়িতে অনেক সোনাদানা আছে। একদিন সে চুপি চুপি তেঁতুল গাছে দড়ি বেঁধে নিচে নামল। রাজবাড়ি খুঁড়ে সোনাদানার সন্ধান পেল। তখন সে এক ফন্দি বার করল। সোনাদানা যা পায় তাই নিয়ে পাটনায় যায়, সেখানে মাল বিক্রি করে টাকা নিয়ে আসে। গায়ের লোক ভাবে ফেকু পাটনা থেকে রোজগার করে আনে। এইভাবে অনেক দিন চলল। ফেকুর চালাকি কেউ ধরতে পারল না, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। 2-3 দিন আগে ফেকু খাদে নেমেছিল, কিন্তু দড়িটা সাবধানে গাছের ডালে বাঁধেনি। নাবার সময় দড়ি আলগা হলেও খুলে যায়নি, কিন্তু ফেকু যখন কোমরে মোহর গুঁজে দড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো তখন দড়ি খুলে গেল। ফেকু অনেক দূরে উঠেছিল, কিন্তু তেঁতুল গাছ বরাবর পৌঁছবার আগেই দড়ি খুলে গেল। ফেকু 50-60 হাত থেকে নিচে পড়ল। তার দেহ একবারে থ্যাতো হয়ে গেল। লোকে জানে ফেকু পাটনায় গিয়েছে, কেবল মণি বাবা আসল কথা জানতেন। হনুমান চিন্তায় ডুবে গিয়েছিল। পঙ্কজের কথায় চমক ভাঙল। দুপুর গড়িয়ে গেছে, যা ভাববার পরে ভাবা যাবে। এখন চল, রাজবাড়ি কোথায় আছে, কী আছে দেখি। হনুমান উঠে দাঁড়ালো, মোহরগুলো ধরে বলল, এগুলো কি হবে? পঙ্কজ বলল, কী আর হবে, তোদের জিনিস, পূর্বপুরুষের সোনা। ফেকু চুরি করছিল, এখন তোরা নিবি? হনুমান একটু দ্বিধাবারে মোহরগুলো রুমালে বেঁধে পকেটে রাখল। চল। সামনে ঝোপঝাড়ের ভেতর দিয়ে অস্পষ্ট পায়ে হাঁটা পথের রেখা, ওরা সেই রেখা ধরেই চলল। রেখাটা একেবারে ঢিপি চাপা এড়িয়ে বড় ঢিপির দিকে চলেছে। ফেকুর যাতায়াতের ফলে বোধহয় এই পথ তৈরি হয়েছে। বড় ঢিপিটা দূর থেকে দেখেও বেশ বোঝা যায়। তার প্রাসাদ বহুকাল জলের তলায় থাকার পর কাদা আর পাঁকের নিচে চাপা পড়েছে। জল শুকিয়ে যাওয়ার পর প্রাসাদের আদল ও গড়ন জমাট বাঁধা কাদার ভেতর দিয়েও বেশ আন্দাজ করা যায়। একতলাটা মাটির নিচে বসে আছে, দোতলা এবং চিলেকোঠা উঁচু হয়ে আছে। তার সারা গায়ে কাটা গাছের জঙ্গল। ঢিবির কাছে পৌঁছে তারা দেখল ফেকুরামের পায়ে হাঁটা পথ শেষ হয়নি। ঢিবির গা ঘেঁষে পাশের দিকে গিয়েছে। তারা মোড় ঘুরল। মোড় ঘুরে কয়েক পা গিয়ে তাদের থমকে দাঁড়িয়ে পড়তে হলো। ঢিবির গায়ে একটা সুড়ঙ্গের মুখ, তার পাশে একটা গাইটি আর একটা খন্তা দাঁড় করানো রয়েছে। তারা সুড়ঙ্গের কাছে গেল। শুধু গাইটি আর খন্তা নয়, সুড়ঙ্গের মুখের মধ্যে রাখা রয়েছে একটা হ্যারিকেন লণ্ঠন। সুড়ঙ্গের ভেতর দুর্ভেদ্য অন্ধকার। সুড়ঙ্গ কোথায় কত দূরে গিয়েছে বোঝা যায় না, তবে একটা মানুষ নিচু হয়ে তার মধ্যে ঢুকতে পারে। দুই বন্ধু একবার মুখ চাওয়াচাই করল। বলা কওয়ার কিছু ছিল না। ফেকু নাপিত তোড়জোড় করে এই সুড়ঙ্গ কেটে ভেতরে ঢুকেছিল এবং মোহরের সন্ধান পেয়েছিল। তা অতি বড় মূর্খও বুঝতে পারে। পঙ্কজ হাত বাড়িয়ে লণ্ঠনটা বাইরে আনলো। দেখা গেল তার খোলের মধ্যে তেল আছে। শুধু তাই নয়, লণ্ঠনের মাথার উপর একটা দেশলাইয়ের বাক্সও রয়েছে। ফেকুরাম খুব গোছালো লোক ছিল, সব রকম ব্যবস্থা করে রেখে গেছে। লণ্ঠন জেলে পঙ্কজ বলল, চল একবার 40 চোরের গুহায় প্রবেশ করা যাক। ফেকুরাম অনেক কাজ এগিয়ে রেখেছে। ফেকুরাম না থাকলে আমরা কী করতাম রে? লণ্ঠনের হাতল দাঁতে কামড়ে ধরে পঙ্কজ হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের মধ্যে ঢুকল। হনুমান তার পেছনে রইল।
যদিও মাথার উপর বেশ খানিকটা জায়গা আছে, তবু হামা দিয়ে অগ্রসর হওয়ারই সুবিধে। লণ্ঠনের আলোয় মোটামুটি দেখা যাচ্ছে 10-12 হাত এগিয়ে যাওয়ার পর পঙ্কজ বলল, হনু, তোর রাজবাড়ির পাকা মেঝে এসে গেছে রে, তাই নাকি? দুজনে সাবধানে উঠে দাঁড়ালো। হ্যাঁ, মাটির সুড়ঙ্গ শেষ হয়েছে, দুপাশে পাথরের দেওয়াল, ছাদও উঁচু। পঙ্কজ লণ্ঠন তুলে ধরে দেখতে লাগলো। একটা লম্বা বারান্দার মতন জায়গা, প্রকৃতির বিচিত্র খেয়ালে ভূমিকম্পের ঝাঁকানিতে এখনও ভেঙে পড়েনি, তার মধ্যে বেশি কাদামাটিও জমেনি। বারান্দার বাঁদিকের দেয়ালে আগে বোধহয় দড়ির কপাট ছিল, এখন কপাট অদৃশ্য হয়েছে, কেবল দড়ির ফোকর দেখা যাচ্ছে। এই ফোকরের মধ্যে আবার সুড়ঙ্গ, কিন্তু বেশি লম্বা নয়, 2-4 হাত গিয়ে আবার একটা ঘরের মতন জায়গা। সেখানে ঢুকে ওরা লণ্ঠন ধরে ধরে চারিদিকে দেখল। ঘরটাতে কিছু মাটি জমি ছিল, কেউ সম্প্রতি মাটি খুঁড়ে খুঁড়ে পরিষ্কার করেছে। ফেকুরাম ছাড়া আর কে হতে পারে? হয়তো এই ঘরে কাঠের সিন্দুকে দামি কোনো জিনিস ছিল। কাঠের সিন্দুকও নশ্বর, সব কিছু বহুকাল নষ্ট হয়ে গেছে, কেবল সোনা হীরা মতি নষ্ট হয়নি। ফেকু সেই সব জিনিস সংগ্রহ করতে আসতো। এখন ঘরে সোনাদানা আর কিছুই নেই। ঘর থেকে বেরিয়ে তারা বারান্দা দিয়ে সামনের দিকে চলল। আরও কিছু দূর গিয়ে বারান্দা শেষ হয়ে গেছে, সামনে দেয়াল। ওরা আলো ধরে দেখল দেয়ালটা পাথরের, কিন্তু তার মাঝখানে দড়ির মতো চৌকোর জায়গা, কাদা আর পাক জমে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে। ওরা টোকা মেরে দেখল দেয়ালের মতন পুরু নয়, ওপরে হয়তো একটা কোনো ঘর আছে। হনুমান বলল, দেখ, দেয়ালের গায়ে গাইটির দাগ, ফেকু বোধহয় ভাঙবার চেষ্টা করেছিল। পঙ্কজ বলল, ও ঘরে সব সোনাদানা শেষ করে এই ঘরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু আজ আর নয়, ফিরে চল, সময়ের কোনো আন্দাজ নেই, হয়তো সন্ধে হয়ে গেছে। হনুমান বলল, হ্যাঁ, মণিবাবা তেঁতুলতলায় বসে দড়ি পাহারা দিচ্ছেন, আর চল, কাল আবার আসে যাবে। কী বলিস? সে আর বলতে। দুজনে বাইরে ফিরে এলো। লণ্ঠন নিভিয়ে রেখে বাইরের মুক্ত হাওয়ায় কিছুক্ষণ নিঃশ্বাস নিল। সন্ধে হয়নি বটে, কিন্তু নিচে রোদ নেই। দূরে ওই তেঁতুল গাছের পাতায় দিগন্ত সূর্যের সোনালি আলো ঝিলমিল করছে। যেতে যেতে হনুমান বলল, ফেকু নামের মরাটে নিয়ে কী করা যায় বলতো? উপরে তোলা আমাদের কম্য নয়, তাছাড়া তুললেই গায়ে জানাজানি হবে, আমাদের গুপ্ত কথাও ফাঁস হয়ে যাবে। পঙ্কজ বলল, কিন্তু মণি বাবাকে জানাতে হবে, তিনি অন্য কাউকে কিছু বলবেন না, কিন্তু আমাদের পরামর্শ দিতে পারেন। দড়ি যেমন ঝুলছিল তেমনি ঝুলছে। প্রথমে পঙ্কজ উপরে উঠে গেল, সে পৌঁছবার পর হনুমান উঠল। মণি বাবা দড়ি আগলে বসেছিলেন, বললেন, বম বম। ওরা তখন মণি বাবার সামনে বসে সব কথা বলল। বাবা মন দিয়ে সব কথা শুনলেন। শেষে হনুমান বলল, বাবা, কাল আবার আমরা নামবো, একটু সকাল সকালই আসবো, কিন্তু ফেকুর মরাটা নিয়ে কী হবে? বাবা হাত তুলে আশ্বাস দিলেন, যেন বললেন, ভাবিস নে, সব ঠিক হয়ে যাবে। গাছের ডাল থেকে দড়ি খুলে নিয়ে তারা মণি বাবার সঙ্গে আমবাগানে গেল। সেখানে চালা ঘরে দড়ি লুকিয়ে রেখে বাড়ি ফিরে গেল। তাদের অভিযানের খবর কেউ জানল না। সন্ধ্যের পর ঘরে দৌড় বন্ধ করে তারা পরামর্শ করতে বসলো। হনুমান বলল, একটা বড় ভুল হয়ে গেছে রে, মোহরগুলো মণি বাবার কাছে রেখে এলেই হতো, বাড়িতে রাখার জায়গা নেই, বাইরে রাখলে চাকরদের নজরে পড়বে। মাকে দিলে মা জানতে চাইতেন কোথা থেকে মোহর এলো, কী করি বলতো? পঙ্কজ ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে হনুমান নিজেই বলল, একটা কাজ করা যাক, ওগুলো তোর সুটকেসে রেখে দিই, তোর সুটকেস কেউ খুলবে না। পঙ্কজ বলল, আচ্ছা। মোহরগুলো পঙ্কজের সুটকেসে রেখে চাবি লাগিয়ে তারা আবার মুখোমুখি বসলো। পঙ্কজ বলল, কাল সকাল সকাল বেরোতে হবে, মা কিছু সন্দেহ করবেন না তো? হনুমান একটু ভেবে বলল, মাকে যদি বলা যায় আমরা জঙ্গলে পাখি শিকার করতে যাচ্ছি, তাহলে মা কিছু সন্দেহ করবেন না। একটা অসুবিধে, বন্দুকটাও নিয়ে যেতে হবে, বন্দুক কাঠি সব সঙ্গে নিতে হবে। উপায় কী? ওগুলো মণি বাবার ঝুপড়িতে রেখে গেলেই হবে। পঙ্কজ বলল, একটা জোরালো আলো যদি নিয়ে যাওয়া সম্ভব হতো, লণ্ঠনের আলোয় ভালো করে দেখা যায় না। হনুমান বলল, দাঁড়া, ঠিক হয়েছে, বাবুজির একটা বড় টর্চ আছে, দিনের আলোর মতন আলো হয়, সেটা চুরি করব। রাত্রে খাবার সময় হনুমান মাকে শিকারে যাওয়ার কথা বলে রাখলো। মা বললেন, এই জ্যৈষ্ঠ মাসের দুপুরে পাখি কোথায় পাবি? হনুমান বলল, না পাই, বন্দুক ঘাড়ে ঘাড়ে করে ঘুরে ঘুরে বেড়াবো। তা বেড়াস, সন্ধ্যের আগে ফিরে আসবি কিন্তু। পরদিন বেলা 10টা নাগাদ দুই বন্ধু খেয়ে দিয়ে তৈরি হয়ে বেরোলো। হনুমন্তের কাঁধে ডোনালা বন্দুক, পঙ্কজের হাতে টর্চ আর কার্তুজের থলি। আমবাগানে গিয়ে তারা দেখলো মণি বাবা ধুনির সামনে বসে আছেন। হনুমান বলল, বাবা, এই বন্দুকটা ঝুপড়িতে রেখে দড়িটা নিয়ে যাব। বাবা মাথা নাড়লেন, হাত বাড়িয়ে বন্দুকটা নিজের হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর হনুমান যখন দড়ির কুণ্ডলি একচেরা থেকে বার করে আনলো, তখন তিনি বন্দুক কাঁধে ফেলে কার্তুজের থলি হাতে তেঁতুল গাছের দিকে পা বাড়ালেন। দুজনে মুখটা কাটাকি করলো।
হয়তো বাবা নিজের শূন্য আস্তানায় বন্দুক ফেলে রেখে যেতে চান না, ঘর থেকে যদি কেউ তুলে নিয়ে যায়। তেঁতুলতলায় পৌঁছে বাবা প্রথমে দড়ির একটা খুঁট তেঁতুলের গাছের ডালে বেঁধে ফেললেন, অন্য খুঁটে বন্দুক আর কার্তুজের থলি বেঁধে নিচে নামিয়ে দিলেন। তারপর হনুমানকে ইশারা করলেন। আজ হনুমান আগে নামলো, পরে পঙ্কজ। তারা আন্দাজ করল বাবার ইচ্ছে বন্দুকটা তাদের সঙ্গেই থাকে। নিচে নেমে তারা একটা নতুন দৃশ্য দেখলো। সেখানে ফেকুরামের মৃতদেহ পড়েছিল, সেখানে 10-12টা শকুনি এসে জুটেছে। শকুনিরা খুবই ব্যস্ত। দুই বন্ধু সেদিকে আর তাকালো না, তাড়াতাড়ি দড়ি থেকে বন্দুক আর থলি খুলে নিয়ে রাজবাড়ির ঢিপির দিকে চলল। যেতে যেতে হনুমান বলল, বাবা নিশ্চয়ই জানতেন শকুনি আসবে। পঙ্কজ বললেন, শকুনিরা হলো প্রকৃতির সেরা মূর্ধফালাস। আমরা যখন মরা নাড়াচাড়া করছিলাম তখন বোধহয় ওরা দেখতে পেয়েছিল। কিন্তু বাবা আজ আমাদের সঙ্গে বন্দুক দিলেন কেন ভাই? এখানে কি হিংস্র কোনো জন্তু জানোয়ার আছে নাকি? কই, কাল তো কিছু চোখে পড়েনি। যাই হোক, বন্দুক সঙ্গে আছে ভালোই হলো। বাঘ ভাল্লুক না থাক, সাপ খবর তো থাকতে পারে। সুরঙ্গের সামনে পৌঁছে পঙ্কজ বলল, আজকের প্রোগ্রাম কি? হনুমান বলল, ফেকুরাম যে দেয়ালটা ভাঙবার চেষ্টা করেছিল সেটা আগে ভাঙতে হবে। ওখানে নিশ্চয়ই অনেক দামি মাল আছে। আমরা দুজনে একসঙ্গে গাইতি আর সাবর চালালে ভাঙতে পারবো না। ভাঙতে পারবো না? পঙ্কজ বলল, চেষ্টা করতে দোষ কী? কিন্তু কীরকম দামি মাল তুই আশা করিস? হনুমান এদিক ওদিক তাকিয়ে বলল, তা কি বলা যায়, হয়তো কিছুই নেই। তবু দুজনে উঠল, বন্দুক আর কার্তুজের থলি বাইরে রেখে লণ্ঠন জেলে সুরঙ্গে ঢুকলো। তার সঙ্গে রইল টর্চ, গাইতি আর শাবল। সুরঙ্গের শেষ বরাবর পৌঁছে হনুমান টর্চ জ্বালল। তীব্র আলোয় সংকীর্ণ সুরঙ্গ ভরে গেল। লণ্ঠনের আলো তার কাছে টিমটিম করতে লাগল। লণ্ঠন আর টর্চ নামিয়ে রেখে ওরা শাবল আর গাইতি হাতে নিল। পঙ্কজ দেওয়ালের সামনে গিয়ে দু হাতে সাবন তুলে বলল, একসঙ্গে এক জায়গায় লাগাবি। রেডি, 1, 2, 3। শাবল আর গাইতি একসঙ্গে দেয়ালের গায়ে পড়ল। ঠং করে শব্দ হলো। শব্দ শুনে বোঝা যায় ইট পাথরের দেয়াল নয়, কিন্তু উপাদান যাই হোক, এক চুলো নড়ল না। আরও 8-10 বার শাবল গাইতি চালিয়েও কোনো ফল হলো না। দেয়াল অটুট দাঁড়িয়ে রইল। পঙ্কজ আর হনুমান দুজনেরই গা ঘামে ভিজে গেছে, দুজনেই হাঁপাচ্ছে। হনুমান বলল, চল বাইরে যাই, এখানে দমবন্ধ হয়ে আসছে। সুরঙ্গের মধ্যে বায়ু চলাচল কম। ওরা ফিরে এসে সুরঙ্গের মুখের কাছে বসে খানিক জিরিয়ে নিল। বাইরে রোদ্দুর আছে বটে, কিন্তু সেই সঙ্গে বাতাসও আছে। গায়ের ঘাম শুকোতে না শুকোতে পঙ্কজের মাথায় বুদ্ধি খেলে গেল। হনু, কী রে, এক কাজ করলে হয় না? ধন্যবাদ বন্ধুকে দুটো টোটা পরে যদি একসঙ্গে ফায়ার করা যায়। হনুমান চোখ গোল গোল করে খানিক চেয়ে রইল। তারপর পঙ্কজের গলা জড়িয়ে ধরে বলল, পাংখা, সাবাস তোর বুদ্ধি। কথা তো এতক্ষণ আমার মাথায় আসেনি। একটু থেমে বলল, দেখ, মণি বাবা নিশ্চয়ই অন্তর্যামী, সর্বজ্ঞ পুরুষ, তাই বন্দুকটা আমাদের সঙ্গে দিয়েছেন। তুই আগে কখনো বন্দুক ছুঁড়েছিস? অনেকবার ছুঁড়েছি। হাঁস মেরেছি, খরগোশ মেরেছি, আমার বাবারও বন্দুক আছে। তবে তুই ফায়ার কর। কেন? তুই তো অনেক বন্দুক চালিয়েছিস। তা চালিয়েছি, কিন্তু বুদ্ধিটা তো তোর। নে, বন্দুকে টোটা ভর। এখন ভরবো না, ভেতরে গিয়ে ভরবো। থলি থেকে পঙ্কজ কার্তুজগুলো বার করলো। 10 কার্তুজের মধ্যে গোটা 6 SSG ছিল। পঙ্কজ সেগুলো পকেটে পুরে নিয়ে বলল, চল তুই টর্চ নিয়ে আগে আগে যা। সুরঙ্গে ঢুকে প্রথমে হামাগুড়ি দিয়ে, তারপর খাড়া হেঁটে তারা দেয়ালের সামনে উপস্থিত হলো। দুজনের মনে হলো তারা একটা বিরাট রহস্যের সামনে বোধহয় এসে দাঁড়িয়েছে। তাদের বুক ধুরু ধুরু করে উঠল। পঙ্কজ চাপা গলায় বলল, কত দূর থেকে ফায়ার করবো? হনুমান বলল, অন্তত 10-12 হাত দূরে, নইলে ছড়া ছিটকে গায়ে লাগতে পারে। পাংখা, তুই বরং বন্দুক আমাকে দে। আমি এই বন্দুক অনেকবার ছুঁড়েছি, এর ধার জানি। না, আমি ফায়ার করবো, কিন্তু বন্ধ জায়গায় ভীষণ শব্দ হবে। অনু, তুই কানে আঙুল দিয়ে থাকিস, নইলে কানের পর্দা ফেটে যেতে পারে। আর তুই? আমি কানের ওপর শক্ত করে রুমাল বাঁধব, এই দেখ। রুমালকে কোনাকুনিভাবে দুপাট করে পঙ্কজ মাথা ঘিরে কপালের ওপর বেঁধে ফেলল। তার কান চাপা বলল। তারপর বন্দুকের 2 নলে 2টো টোটা পুড়ে দেয়াল থেকে 10 পা দূরে গিয়ে দাঁড়ালো। হনুমান তার পাশে দাঁড়িয়ে 2 কানে আঙুল পুড়ে দিল। টর্চ জ্বালা হলো না, কেবল লণ্ঠনের আলো। এইবার বলে পঙ্কজ বন্দুকের ঘোড়া টিপল। বিকট শব্দ হলো। সংকীর্ণ জায়গায় ধুনির সঙ্গে প্রতিধ্বনি মিলে যেন দৈত্য দানবের মতন লড়াই চলতে লাগলো। ওপর থেকে খানিকটা মাটি খসে মেঝেই পড়ল। লণ্ঠনের কাঠ চির খেয়ে গেল। পঙ্কজ আর হনুমান ছুটে দেয়ালের কাছে গেল। দেয়াল ভেঙে পড়েনি, কিন্তু তার চারপাশ থেকে একটা সুম সুম শব্দ আসছে। দুজনেই অবুঝের মতো মুখ তাকাটাকি করলো। তারপর পঙ্কজ লাফিয়ে উঠে বসে বলল, বুঝেছি, দেয়ালের ওদিকে হাওয়া নেই, ওদিকে হাওয়া ঢুকছে, তারই শব্দ। তার মানে দেয়াল আলগা হয়েছে। আবার বন্দুক ছুড়লেই হনুমান বলল, এবার আমি বন্দুক ছুড়ব। আচ্ছা।
পঙ্কজ বন্দুকের দুই নলে আবার টোটা ভরে হনুমন্তের হাতে দিল। নিজের মাথা থেকে রুমাল খুলে তার মাথায় বেঁধে দিল, তারপর তার কানে আঙুল দিয়ে দাঁড়ালো। হনুমান দেয়াল লক্ষ্য করে ঘোড়া টেপল, গুরুম। প্রতিধ্বনির শব্দ থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আর একটা শব্দ হলো, থাবাস। লণ্ঠনটা দুবার খাবি খেয়ে নিভে গেল। টর্চটা পঙ্কজ কোণের খাঁজে চেপে রেখেছিল, এখন সেটা জেলে সে দেয়ালের দিকে আরও ফেলল। দেখলো দেয়াল নেই, ছড়ার ধাক্কা খেয়ে ঘরের মেঝেতে ভেঙে পড়েছে। দুজনে একসঙ্গে সেই দিকে ছুটল। টর্চের আলোয় একটা ঘরের অভ্যন্তর উদ্ভাসিত হলো। বেশ বড় একটি শয়নকক্ষ। দরজা জানলা আগে ছিল, এখন দেয়ালে পরিণত হয়েছে। ঘরে অনেক রকম সেকেলে আসবাব সাজানো রয়েছে, উঁচু পিঁড়ি, স্ফটিকের ভৃঙ্গার, দীপদণ্ড, আরও কত কী। এগুলো অস্পষ্টভাবে চোখে পড়ে। টর্চের তীব্র ছাটা গিয়ে পড়েছিল ঘরের মাঝখানে একটা পালঙ্কের শয্যা পাতা রয়েছে, বিচিত্র কারুকার্যের একটি পালঙ্ক, আর সেই পালঙ্কের ওপর শুয়ে আছে দুটি মানুষ। হনুমন্ত আর পঙ্কজ অন্য কোনো দিকে না তাকিয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। যে দুটি মানুষ পালঙ্কে শুয়ে আছে তাদের মধ্যে একজন হচ্ছে 18-19 বছর বয়সের একটি কিশোর যুবক, আর তার পাশে শুয়ে আছে 12-13 বছরের একটি কিশোরী মেয়ে। বলিষ্ঠ সুন্দর যুবক, অপরূপ সুন্দরী মেয়ে, দুজনেই মৃত, কিন্তু তাদের দেখে তা মনে হয় না। মনে হয় যেন তারা ঘুমিয়ে আছে। ঘরে লোক ঢুকেছে, সাড়া পেয়ে এক্ষুনি জেগে উঠবে। হনুমান গলার মধ্যে একটা শব্দ করে পঙ্কজের কাঁধ চেপে ধরল, পাংখা, চিনতে পারছিস? পঙ্কজের গলা প্রায় বুঝে গিয়েছিল। সে অতি কষ্ট উচ্চারণ করলো, পারছি, তুই আর তোর ভাবি বউ রামদুলারি। কিছুক্ষণ কোনো কথা নেই। তারপর হনুমান স্বপ্নাচ্ছন্ন গলায় বলল, ওর নাম ছিল মৈথিলী। চেহারা 500 বছর আগে যা ছিল এই জন্মেও তাই আছে। সে রাত্রে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গভীর রাত্রে এলো ভূমিকম্প আর জলোচ্ছ্বাস। ঘরের দরজা জানলা দিয়ে হাওয়া বাতাসের চলাচল বন্ধ হয়ে গেল। তারপর যে কী হলো! পঙ্কজ বলল, ঘর থেকেও বেরোবার উপায় নেই দেখে তোরা আবার বিছানায় গিয়ে শুলি। ঘরের হাওয়া ফুরিয়ে আসতে লাগলো, দীপদণ্ডের দ্বীপ নিভে গেল, তোরা অজ্ঞান হয়ে পড়লি। তারপর তোদের মূর্ছা মহানিদ্রায় পরিণত হলো। হনুমন্ত হঠাৎ ভয়ার্থ স্বরে বলল, আমি আমার সব কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর মৈথিলি। সে আর বলতে পারল না, তার গলা কাঁপতে কাঁপতে থেমে গেল। দুজনে হতবাক হয়ে চেয়ে রইল। এইভাবে কতক্ষণ যে কেটে গেল তার ঠিকানা নেই। কেবল টর্চের উগ্র আলো পালঙ্কের দুটি মুখের ওপর এসে স্থির হয়ে রইল। হঠাৎ পঙ্কজ চিৎকার করে উঠল, একই হচ্ছে! তাদের চোখের সামনে এক অভাবনীয় ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। পালঙ্কে শোয়া মূর্তি দুটি কর্পূরের পুতুলের মতো উবে যেতে লাগলো। পঙ্কজ আর হনুমন্তের বিস্ফারিত দৃষ্টির সামনে আস্তে আস্তে তাদের মুখ, হাত, পা সব শীর্ণ হয়ে যাচ্ছে, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পালঙ্কে পড়ে রইল ধুলোগুড়োর মতন খানিকটা পদার্থ। 500 বছর বন্ধ ঘরের মধ্যে যা অটুট ছিল, আলো বাতাসের স্পর্শে দেখতে দেখতে তা পরমাণুতে পরিণত হলো। রাত্রে পঙ্কজ আর হনুমন্ত নিজের খাটে শুয়ে চিন্তা করছিল। দুজনেরই মাথা উত্তপ্ত হয়েছে, ঘুম আসছে না, কিন্তু কথা কইবার মতো মনের অবস্থা তাদের নয়। মোয়াচ্ছন্ন মন নিয়ে তারা নন্দনগড়ের সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছিল। কেউ কোনো কথা বলল না, নির্দিষ্ট পথে ফিরে চলল। দড়ির কাছে এসে পঙ্কজ আচ্ছায়াভাবে অনুভব করল ফেকুরামের মরাটা নেই, শকুনগুলোও অদৃশ্য হয়েছে। উপরে এসে মণিবাবুর মুখে স্নিগ্ধমধুর হাসি দেখে তারা বুঝতে পেরেছিল বাবা সবই জানেন বলেই তাদের নন্দনগড় দুর্গের রহস্য সন্ধানে যেতে দিয়েছিলেন। কিন্তু কী করে জানবেন? হয়তো তার দৈব শক্তি আছে। সাধুরা সকলেই ভণ্ড নয়, 2-4 জন খাঁটি সাধু থাকতেও পারে। দুপুর রাতে হনুমন্ত উঠে এসে পঙ্কজের খাটের পাশে বসলো। বলল, পাংখা, জেগে আছিস? পঙ্কজ বলল, কী খবর? হনুমন্ত বলল, আমি ঠিক করেছি, রামদুলারিকেই বিয়ে করব। পঙ্কজ মুখ টিপে হাসলো, তাহলে বিভাগী হবি না? হনুমন্ত হাসল, এখন নয়, 500 বছরের পুরনো বউকে বিয়ে না করলে তো অন্যায় হবে। পঙ্কজ উঠে বসলো, আচ্ছা হনু, আগের জন্মে সব কথা তোর মনে পড়েছে? সব কথা নয়, তবে অনেক কথা মনে পড়েছে। চেষ্টা করলে বোধ হয় সব কথাই মনে পড়ে যাবে। তোর বউয়ের নাম ছিল মৈথিলী। তোর নাম কি ছিল? আমার নাম ছিল রঘুনন্দন সিং। আগের জন্মে তোদের নামে বেশ জোর মিলেছিল। এই জন্মে গরমিল হলো কেন? গরমিল কোথায়? তুই হলি হনুমান, মানে হনুমান। তোর বউ রামদুলারি, মানে সীতা। গরমিল হলো না? তুই কিচ্ছু জানিস না। আমার পুরো নাম হনুমন্ত রাজ সিং, মানে হনুমান নয়, হনুমানের মালিক। হনুমানের মালিক কে? রামচন্দ্র, বুঝলি না গাধা?
বুঝলাম। এবার তুই আগের জন্মের গল্প বল, যা মনে আছে সব বলবি, কিচ্ছু বাদ দিবি না। আচ্ছা শোন তবে। হনুমান গল্প বলতে শুরু করলো, কিন্তু সেই গল্প অন্য গল্প। নমস্কার।